আলোক সমানতা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমেরিজম মানে হচ্ছে আলোক সমানতা। ঠিক আছে, তো আলোক সমানতা জিনিসটা কি? তো এমন কিছু কিছু যৌগ আছে যাদেরকে আমরা যদি তাদের এই সকল যৌগের ভেতর দিয়ে যদি আমরা আলো প্রবেশ করাই, তাহলে ওই আলোটাকে সে বাঁকায়া দেয়। কি করে বাঁকায়া দেয়? হ্যাঁ, সাপোজ মনে করো এইখানে কোনো একটা যৌগ আছে, এখানে কোনো একটা যৌগ আছে, তাহলে এই যৌগটা আলোর প্রতি সক্রিয় কিনা আমরা এটা জানতে চাই। তাহলে আমরা কি করব? এই যৌগটার ভেতর দিয়ে আমরা এক বর্ণী আলো প্রবেশ করাবো। এক বর্ণী আলো। আচ্ছা, এক বর্ণী আলো কিভাবে পাওয়া যায়? আমরা তো জানি যে আলো হচ্ছে অনেকগুলো রঙের সমাহার। ঠিক আছে, তো আলোটা আমরা যদি একটা প্রিজমের ভেতর দিয়ে প্রবেশ করাই, কিসের ভিতর দিয়ে প্রবেশ করাই? প্রিজম। তো প্রিজমের কাজ কি? আলোগুলাকে ভাগ করে দেওয়া। তার ওখানে সাউন্ড হচ্ছে। ওকে, তাহলে আমরা কি করতে চাই? একটা যৌগ আলোকের প্রতি সক্রিয় কিনা সেটা জানতে চাই। তাহলে আমি কি করব? ওই যৌগটার ভেতর দিয়ে এক বর্ণী আলো প্রবেশ করাবো। এক বর্ণী আলো আমরা প্রবেশ করাবো। তাহলে ওই এক বর্ণী আলো কিভাবে পাওয়া যায়? আমরা আলোটাকে যদি প্রিজমের ভেতর দিয়ে প্রবেশ করাই, তাহলে সেখান থেকে আমাদের এক বর্ণী আলো বের হয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, তো ওই যে একটা ওই এক বর্ণী আলো আমরা কি করলাম? একটা যৌগের ভেতর দিয়ে প্রবেশ করাইলাম। এই যৌগটা আবার পোলারিমিটার নামক একটা যন্ত্রের ভেতরে থাকে। পোলারিমিটার, তোমরা বই পড়লে এই জিনিসগুলা দেখবা। একটা পোলারিমিটার যন্ত্রের ভেতরে এই যৌগটা প্রবেশ করানো থাকে। ঠিক আছে, এখন ওই পোলারিমিটার যন্ত্রটা দেখতে আবার কেমন? তোমরা একটু বইতে যদি চিত্র থাকে, তোমরা বইতে একটু চিত্রটা দেখে নিবা যে পোলারিমিটার দেখতে কেমন। একটু নলাকার একটা আহ, যন্ত্র। তো এই যৌগটা তখন কি করে? ওই যে যে এক বর্ণী আলোটা তার মধ্যে দিয়ে যে প্রবেশ করলো, সেটাকে সে হয় ডান দিকে বাঁকায় দেয়, না হয় বাম দিকে বাঁকায় দেয়। দেখো, তার যাওয়ার কিন্তু কথা ছিল এই বরাবর সোজা। তো সোজা নিয়ে যে সে কি করে? এই যে হয় ডান দিকে, না হয় কি বাম দিকে বাঁকায় দেয়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ওই যে যে যৌগটা এই যে যে আলোটাকে বাঁকায়া দিল, তাহলে আমরা বলতে পারি যে ওই যৌগটা আলোর প্রতি কি সক্রিয়। তাহলে সেই যৌগটা হচ্ছে আলোক সক্রিয়। এখন এই যৌগটা আলোক সক্রিয় কিনা আমি চোখে দেখে কিভাবে বুঝবো? মানে ধরো আমার পরীক্ষার খাতায় আসলো, তখন আমি কিভাবে বুঝবো এটা দেখা? আমি তো পরীক্ষার খাতার ভেতরে ওটার ভিতর দিয়ে এক বর্ণী আলো প্রবেশ করাইতে পারবো না। তখন তো ওই পরীক্ষার খাতার ভিতরে সেই আলোটাকে তো আমরা বাঁকায় দেখতেও পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এই যৌগের কনফিগারেশন নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যৌগটা পরীক্ষার খাতায় বা খাতায় আমরা আলোক সক্রিয় যৌগ কিনা এটা বোঝার জন্য আমাদের কি নিয়ে পড়াশোনা করতে হবে? কনফিগারেশন। বুঝতে পারছো? কনফিগারেশন। এখন কনফিগারেশন কি? তো আমরা কিছু যৌগ নিয়ে আজকে পড়াশোনা করব, তখন তোমরা কনফিগারেশন জিনিসটা বুঝতে পারবা। ওকে, বলো এই পর্যন্ত কারো আশা করি সমস্যা নাই? হ্যাঁ, আচ্ছা, তো আমাদের কয়েকটা টার্ম আমাদের পড়তে হবে, যেমন ডি, ছোট হাতের ডি, হ্যাঁ, ছোট হাতের এল। এটা আগে থেকে বলে দিই, এই ছোট হাতের ডি দিয়ে আমরা বুঝবো ডেক্সট্রো রোটেটরি। রোটেটরি বাংলা দাঁড়াচ্ছে হচ্ছে ডান ঘূর্ণি। ডান ঘূর্ণি। ঠিক আছে, আর এলেতে হচ্ছে লেভো রোটেটরি। লেভো। লেভো রোটেটরি তার মানে কি? বাম ঘূর্ণি। বুঝে, ডি দ্বারা ডান হাত বুঝবা, আর এল দ্বারা লেফট হাত বুঝবা, এইভাবে বাম ঘূর্ণি। ঠিক আছে, আচ্ছা, ডি অলওয়েজ পজিটিভ ঘূর্ণনকে বোঝানো হয়, আর এল অলওয়েজ নেগেটিভ ঘূর্ণনকে বোঝানো হয়। ডান ঘূর্ণি এটা হচ্ছে ঘড়ির কাঁটার ডান ঘূর্ণি। এটা কি? ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা, এটাও কি? ঘড়ির কাঁটা। তাহলে ঘড়ির কাঁটা যদি উল্টা দিকে ঘুটে, ধরো আমরা একটা ঘড়ি নিলাম, তো ঘড়িটা এই যে এটা ধরলাম এই দিকে ঘুরতেছে, তাহলে বলো এটা কি ঘূর্ণি হবে? এটা হবে ডান ঘূর্ণি। আর ধরো ঘড়িটা
এই দিকে ঘুরতেছে কাটা, মনে করো যে উল্টা দিকে ঘোরা শুরু করছে এখন। হ্যাঁ, আর এটা মনে করো এই দিকে ঘোরা শুরু করছে। তাহলে উল্টার দিকে যেহেতু ঘুরতেছে, তাহলে এটা কি হবে বলো? বাম ঘূর্ণি। তাহলে একটা যৌগ ডান ঘূর্ণি না বাম ঘূর্ণি, এটা আমার স্ট্রাকচার বা এই কনফিগারেশন দেখে আমাকে বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে ডি, আরেকটা আছে এল। এই বড় হাতের ডি দ্বারা আর বড় হাতের এল দ্বারা দুইটা জিনিস বোঝায়। একটা হচ্ছে, এটা হচ্ছে কাইরাল কার্বনের, আচ্ছা এই ডি আর এল এইভাবে না লিখে আমি তোমাদের চিত্রের মধ্যে এই জিনিসটা বুঝাই দিই, হ্যাঁ, তাহলে তোমার আশা করি খুব সুন্দর মতো বুঝতে পারবা। ওকে, এই পর্যন্ত। আবার একটু রিপিট করি যে আমরা আজকে অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানতা নিয়ে পড়াশোনা করব। তো এর জন্য আমরা কি দেখি যে কিছু কিছু যৌগ আছে, এমন কিছু যৌগ আছে যাদের ভেতর দিয়ে আলো পাস করলে তারা ঘড়ির কাঁটার ডান দিকে অথবা ঘড়ির কাঁটার বাম দিকে, এই দুই দিকে আলোটাকে বাঁকায়া দেয়। এখন ওই যে ওই যৌগের ভেতর দিয়ে যে আলোটা প্রবেশ করলো সেই আলোটাকে হইতে হয় একবর্ণী আলো। সেই একবর্ণী আলোটা আমরা পাই কোথায় থেকে? ওই প্রিজমের ভেতর দিয়ে আলোটা আসলে ওই আলোটাকে আমরা একবর্ণী আলো হিসেবে দেখতে পাই। অনেকগুলো আলোর মধ্যে যে কোনো একটা আলো যদি তুমি এই যৌগের ভেতর দিয়ে পাস করাও, তাহলে ওই আলোটা কি হবে? ডান দিকে অথবা বাম দিকে ঘুরে যাবে। এখন ঘড়ির কাঁটা যদি ডান দিকে ঘুরে, তখন সেটাকে বলবো আমরা ডি ঘূর্ণন। আর যখন ঘড়ির কাঁটার বাম দিকে ঘুরবে, তখন আমরা সেটাকে বলবো এল ঘূর্ণন। তো কিভাবে ঘড়ির কাঁটার ডান ঘূর্ণি, কিভাবে বাম ঘূর্ণি, সেটা আমরা লক্ষ্য করছি। ঠিক আছে। এই কার ওখানে সাউন্ড হয়? কার ওখানে সাউন্ড হয়? ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা, এখন এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবা যে তোমাদের কেমিস্ট্রিতে এই যে জৈব যৌগ অংশে আলোক সমানতার জন্য শুধুমাত্র আমাদের ডি আর এল কাঠামো নিয়ে পড়াশোনা করলেই হবে। আর যখন তোমরা ওই যে তোমাদের কোষ রসায়ন নিয়ে পড়াশোনা করছো, জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানে, সেখানে তোমার এই যে ডি আর এল কাঠামোটা লাগে। তো মোটামুটি তুমি ধরে নিতে পারো যে যদি তোমার এটা ডি হয়, তাহলে ওইটাও তোমার ডি হবে আর কি। ঠিক আছে। আর যদি এটা এল হয়, তাহলে বড় হাতের এল হবে। তো ডি আর এলটা হচ্ছে কনফিগারেশন বোঝায়। হ্যাঁ, কনফিগারেশন বোঝায়। তো কনফিগারেশনটাই আমি একটু তোমাদের বলে দিচ্ছি, কনফিগারেশন জিনিসটা কেমন দেখতে। আচ্ছা, তো তোমরা তো গ্লুকোজ চিনো তাই না? গ্লুকোজ, গ্লুকোজের স্ট্রাকচারটা কি বলতো? C6H12O6। এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটা কি একটা অ্যালডিহাইড সুগার, তাই না? ধরো কয়টা কার্বন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এ হলো আমাদের ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। কার্বনের চারটা হাত, আমরা চারটা হাত ফিল আপ করলাম। হুম, এবং সর্বশেষ হাতে, আচ্ছা ওকে, মনে করো এরকম একটা স্ট্রাকচার আমরা আঁকাইলাম। এটা হচ্ছে আমাদের একটা গ্লুকোজ। ঠিক আছে। তো এখন এটা কেমন গ্লুকোজ, এটা আমি, আচ্ছা বাকি হাতগুলো আমাদের হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতে হবে, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম। তো এটা আমাদের কেমন গ্লুকোজ, এটা আমি কিভাবে বুঝবো? মানে এটা ডি গ্লুকোজ না এটা আমাদের এল গ্লুকোজ, এটা আমি কিভাবে বুঝবো? মানে আমি তোমাদের এই যে বড় হাতের ডি আর এই যে এল, এটা হচ্ছে কনফিগারেশন বুঝায়। হ্যাঁ, ওই যৌগের কনফিগারেশন আমাকে প্রকাশ করে এই ডি আর এল। চলো আমরা এটা ডি গ্লুকোজ না এটা এল গ্লুকোজ, এটা আমরা বুঝার চেষ্টা করি। কি করতে হবে? এই যে যে ফাংশনাল গ্রুপ আছে,
এই যে ফাংশনাল গ্রুপটা আছে এটা কি কার্যকরীমূলক না? গ্লুকোজের কার্যকরীমূলক একটা অ্যালডিহাইড, ঠিক আছে? এই যে কার্যকরীমূলক আছে, কার্যকরীমূলক যুক্ত যে কার্বন আছে সেই কার্বন থেকে সর্বশেষ কার্বনের, এই যেটা হচ্ছে কি সর্বশেষ কার্বনের আগের কার্বন, সর্বশেষ কার্বনের কি আগের কার্বন। তাহলে দেখো এই যে কার্যকরীমূলক যুক্ত কার্বন থেকে সর্বশেষ কার্বনের আগের কার্বনে ও এইচ যদি ডান পাশে থাকে, ও এইচ যদি ডান পাশে থাকে, যেহেতু ও এইচটা এখানে ডান পাশে আছে তার মানে এটা হচ্ছে ডি। ক্লিয়ার বিষয়টা? আর ও এইচ যদি বাম পাশে থাকতো, সাপোজ মনে করো আমরা আরেকটা গ্লুকোজ আঁকাই সেম ভাবে, মনে করো ও এইচ, এই না বুঝলে না আমাকে বলবা, হ্যাঁ? এই ডি আর এল, আবারও বলতেছি এই যে আমাদের কি ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক যুক্ত কার্বন, তাহলে এই কার্বন, এই কার্যকরীমূলক যুক্ত কার্বন থেকে সর্বশেষ কার্বন, এটা হচ্ছে কি আমাদের সর্বশেষ কার্বন। সেই সর্বশেষ কার্বনের কি এই যে আগের কার্বনে ও এইচটা যদি ডান পাশে থাকে তাহলে আমরা বলতাম ডি। এখন দেখো তো ও এইচ কোন পাশে আছে? বাম পাশে আছে, তাহলে এটাকে বলবো আমরা এল। তাহলে এটাকে বলবো আমরা কি গ্লুকোজ? ডি গ্লুকোজ। এটাকে বলবো আমরা ডি গ্লুকোজ, আর এটাকে বলবো আমরা এল গ্লুকোজ। বলো ডি আর এল নিয়ে তোমরা বুঝতে পারছো কিনা? তোমাদের এটা কনফিগারেশনটা এখন এই আলোক সমানুতাতে খুব একটা লাগবে না, বাট ডি আর এল বোঝার জন্য এই জিনিসটা তোমাদের কাজে লাগবে, যে ডি গ্লুকোজ কেমনে নির্ণয় করা হয়, এল গ্লুকোজ কেমনে নির্ণয় করা হয়। বাট কোন কাঠামোতে ডি কেমনে নির্ণয় করা হয়, এল কেমনে নির্ণয় করা হয়, ঠিক আছে? যে আমরা কার্যকরীমূলক যুক্ত কার্বন থেকে সর্বশেষ কার্বনের আগের কার্বনে যাব, যাওয়ার পরে যদি ও এইচটা ডান পাশে থাকে সেটা হবে ডি, যদি ও এইচটা বাম পাশে থাকে সেটা হবে এল, ঠিক আছে? আচ্ছা, আর এই ছোট হাতের ডি আর ছোট হাতের এল কি বুঝাবে? ছোট হাতের ডি হবে এটা কি ডান ঘূর্ণি না এটা হবে বাম ঘূর্ণি? যেহেতু এটা ডি তাহলে আমরা সহজে এটাকে কি বলতে পারি? ডিডি। যেহেতু এটা এল তাহলে এটাকে সহজে আমরা কি বলতে পারি? এল এল। ক্লিয়ার বিষয়টা? মোটামুটি এ পর্যন্ত আশা করি বুঝতে পারছি। ওকে, গ্লুকোজের না 6টা অক্সিজেনে কিন্তু 5টা অক্সিজেন হইছে। কই টোটাল তো 6টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আচ্ছা তাহলে যে এইখানে একটা ওইচ দিতে হবে, এই যে ওইচ, একটু ঠিক করে নাও। আমি তিনোটাই হাইড্রোজেন দিয়ে ফেলছি। এইখানে একটা ওইচ দিয়ে দাও, এইখানে এইচ দাও, এখানে এইচ দাও, ঠিক আছে? এখন দেখো ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। তাহলে দেখো যে সবগুলো কার্বনে অক্সিজেন থাকবে, যে এই কার্বন অক্সিজেন আছে, এই কার্বন অক্সিজেন আছে, ওএইচ ওএইচ ওএইচ, মানে ওএইচ থাকবে, যে ওএইচ 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 ওএইচ, এই যে ওএইচ 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 ওএইচ, এই যে ওএইচ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 6টা ওএইচ। আমি বলো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এখন একটা জিনিস তোমরা ভালো মতো লক্ষ্য করো, যে কনফিগারেশনটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, যে এই যে প্রত্যেকটা যে এখানে তোমরা কার্বন দেখতেছো, এই যে কেন্দ্রীয় ভাবে যে তোমরা কার্বন গুলা লক্ষ্য করতেছো, কেন্দ্রীয় ভাবে যে তোমরা কার্বন গুলা লক্ষ্য করতেছো সেন্ট্রালে, হ্যাঁ সেন্ট্রালে মানে ভেতরে, সেই কার্বন গুলার চারপাশে, সেই কার্বন গুলার চার হাতে দেখো 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে। ধরে নিলাম আমরা এক্স ওয়াই জেড ডাব্লিউ, ধরো এই যে 4টা ভিন্ন ভিন্ন কি গ্রুপ যুক্ত আছে। যদি এরকম কখনো দেখো যে একটা সেন্ট্রাল কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন মূলক বা যৌগ যুক্ত আছে, তখন এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন। তখন এই কার্বনটাকে বলা হয় কি? কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন কাকে বলে বলতো? কাইরাল কার্বন হচ্ছে যে কার্বন পরমাণুতে এই যে যে কার্বনের 4টা হাত আছে, এই 4টা হাতে যদি 4টা ভিন্ন ভিন্ন পরমাণু বা গ্রুপ থাকে তাহলে তাকে কি কার্বন বলা হবে? কাইরাল কার্বন। সেটার অপর নাম হচ্ছে অপ্রতিসম কার্বন। তাহলে কাইরাল কার্বনের অপর নাম কি? অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন, বা ইংলিশে এটাকে বলা হয় এসিমেট্রিক কার্বন অ্যাটম, ঠিক আছে? তাহলে কাইরাল কার্বন পরীক্ষায় ক নাম্বারে আসলে পারবা, তাহলে কি লিখবা? অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন কাকে বলে? বলবা যে জৈব যৌগের যে কার্বন পরমাণুতে যদি 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ
বা পরমাণু গ্রুপ যুক্ত থাকে তাহলে তাদেরকে বলা হবে কি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। তাহলে বলো তো এইখানে গ্লুকোজের এই প্রথম কার্বনটা কি কাইরাল কার্বন কিনা? জি স্যার। এই কার্বনটা কি কাইরাল কার্বন কিনা? এই কার্বনটা দেখো কাইরাল কার্বন, এই কার্বনটা কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, এবং দেখো এটা কি কাইরাল কার্বন? এই সর্বশেষ কার্বনটা কি কাইরাল কার্বন? না। সর্বশেষ কার্বনটা কিন্তু কাইরাল কার্বন না, কারণ সর্বশেষ কার্বনে দেখো দুইটা সেম, এই যে দেখো দুইটা সেম হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। সেম ভাবে এটাতেও দেখো সর্বশেষ কার্বনে দেখো দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাহলে এই দুইটা কার্বন কি না কাইরাল কার্বন না। আচ্ছা, তো এখন আমরা একটু ছোট ছোট যৌগের দিকে লক্ষ্য করি। ধরো আমরা ল্যাকটিক অ্যাসিড নিয়ে একটু পড়াশোনা করব। ল্যাকটিক অ্যাসিড, আমরা কিন্তু কাইরাল কার্বন বুঝে ফেলছি, এখন একটু ল্যাকটিক অ্যাসিডে আসি। তো ল্যাকটিক অ্যাসিডে আসি, তো ধরো ল্যাকটিক অ্যাসিডের নরমাল হচ্ছে যে 2 হাইড্রক্সি, মনে রাখবা যে এটা আইউপ্যাক নাম, 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, যেটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমরা 2 হাইড্রক্সি একটা প্রোপানোয়িক অ্যাসিড বানাই। ধরো 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যদি হয় তাহলে 2 নং কার্বনে OH, আর এটা কি হবে COOH, খালি হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ। তো এটাকে যদি আমি একটু ভাঙ্গায় সুন্দর মতো লিখি, COOH ধরলাম, OH টা এখন আমরা ডানে দিলাম আর হাইড্রোজেনটা বামে, আর নিচে হচ্ছে আমাদের CH3। আচ্ছা বলো তো এখানে প্রথম কার্বনটা কি কাইরাল কার্বন? না, প্রথম কার্বনটা কিন্তু কাইরাল কার্বন, সেন্ট্রাল অ্যাটম হইতে হবে। সবসময় মনে রাখবা, যেমন আগের ইয়াটা স্লাইডে আমি যেতে পারতেছি না, সেই জন্য হয়তো আমার এটা মুছে যাবে এখন। তো আগের স্লাইডে তোমরা এই যে প্রথমে দেখছো না CHO, এবং এই যে এইভাবে শেষে এসে দেখছো না COH, মনে রাখবা, সবসময় মনে রাখবা যে প্রথম কার্বন আর শেষ কার্বন কখনোই কাইরাল কার্বন হবে না। প্রথম কার্বন আর শেষ কার্বন কখনোই কাইরাল কার্বন হবে না। তার মানে সেন্ট্রালে যে কার্বন গুলো আছে, মাঝখানে যে কার্বন গুলো আছে, সেগুলো নর্মালি আমাদের কাইরাল কার্বন হবে। ওকে, তাহলে এইখানে বলতো কাইরাল কার্বন কোনটা? মাঝখানের যে কার্বনটা, মাঝখানে এই যে এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন, যেটাকে বইতে দেখবা যে তোমাদের বইতে স্টার মার্ক করে দেওয়া থাকে। হ্যাঁ, যে কার্বনের মাথায় যদি এরকম তোমরা স্টার মার্ক করা দেখো তাহলে মনে রাখবা সেটা হচ্ছে কাইরাল কার্বন। এখন কাইরাল কার্বন কেমনে হয়? কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক বা ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত আছে। দেখো তো এইখানে COOH, এইখানে OH, এইখানে কি CH3, মানে 3টা হাইড্রোজেন, আর এখানে কি হাইড্রোজেন। তাহলে এটা কি কাইরাল কার্বন না? বলো তো, 4টা ভিন্ন ভিন্ন যুক্ত আছে না? তাহলে এটা হচ্ছে একটা কাইরাল কার্বন যুক্ত যৌগ। আচ্ছা, তাহলে এই কাইরাল কার্বন যুক্ত যৌগটা ডি না এল তুমি কিভাবে বুঝবা? মানে বড় হাতের ডি না বড় হাতের এল, এটা তুমি কিভাবে বুঝবা বলো তো? আমাকে একটু বলো, কেউ একটু বলো যে ডি না এল এটা। স্যার এটা ডি। হ্যাঁ, এটা হচ্ছে ডি। কেমনে বুঝলাম ডি বলো তো আমাকে, কেমনে বুঝবা ডি? ডান পাশে ওইস। না, ডান পাশে ডান OH পাশে OH। ডান পাশে OH কিভাবে বুঝছো তুমি? এই যে কার্যকরীমূলক থেকে সর্বশেষ কার্বন, কার্যকরীমূলক থেকে সর্বশেষ কার্বনের আগের কার্বন যদি ডান পাশে OH থাকে, মানে ডান পাশে OH থাকলে কি তুমি ডি বলে দিবা? না। তাহলে তো ওই যে গ্লুকোজের তো অনেকগুলো ডান পাশে OH ছিল, আমরা তো অনেক পাশে ডান পাশে OH দেখছিলাম গ্লুকোজের। তাহলে কখন OH-টাকে আমার কাউন্ট করতে হবে? ওই যে কার্যকরীমূলক থেকে সর্বশেষ কার্বনের আগের কার্বনের যদি ডান পাশে OH থাকে তাহলে সেটাকে বলবো ডি। তাহলে এটা কি আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড? এটা হচ্ছে আমাদের কি ডি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, সাপোজ মনে করো আমি একটা এখানে আয়না ফালাইলাম, আমি এখানে একটা আয়না ফালাইলাম, আয়না দর্পণ দিলাম। তাহলে বলো তো দর্পণ দিলে কি হয়? তোমরা তো তোমাদের হাতটাকে দর্পণের ভেতর যদি ফালাও তাহলে কেমন হাত দেখো? ডান হাত বাম হাত হয়ে যায়, মানে আঙ্গুলগুলা উল্টা যায় না? উল্টা যায়। তাহলে এইখানে তাহলে কি হবে দেখো তো, যে COOH, মানে আসলে প্রথম মাথার কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, মাথা ধরো আমাদের চেঞ্জ হবে না, মাথা ধরো মাথার মতোই থাকবে, শুধু হাতগুলা চেঞ্জ দেখাবো আমরা, হাতগুলা চেঞ্জ দেখাবো। তাহলে ধরো এইরকম COOH, এখানে CH3 ঠিকঠাকই আছে, জাস্ট দেখো হাতটা চেঞ্জ হয়ে যাবে, মানে ওই যে
যেটা যে কাইরাল কার্বনের ডান পাশে OH ছিল সেটা এখন বাম পাশে চলে আসবে। তাহলে বলো তো এখন এটা কেমন কাঠামো দেখতেছো, কেমন কনফিগারেশন হয়েছে? ডি কনফিগারেশন না এল কনফিগারেশন? স্যার এটা এখন এল কনফিগারেশন। এটা এখন এল কনফিগারেশন হয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারি না যে এল ল্যাকটিক অ্যাসিড? জি স্যার। আচ্ছা তুমি একটু আগে কি দেখছো দেখো তো, এটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এটাও কি দেখো তো 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড না? এই যে এটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা যদি 2 নাম্বার কার্বন হয়, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। এটাও দেখো 1 নাম্বার কার্বন, এটাও 2 নাম্বার কার্বন, এটাও 3 নাম্বার কার্বন। দেখো দুইটা যৌগের দুইটা ভিন্ন ভিন্ন কাঠামো পাইছো না? সরি, একই যৌগের দুইটা কি ভিন্ন ভিন্ন কাঠামো পাইছো না? এই যে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড, এটা কি তুমি দুইটা ভিন্ন ভিন্ন কাঠামো কি বুঝতে পারছো? এটাকেই বলা হয় কনফিগারেশন, দুটি ভিন্ন কনফিগারেশন। এখন এই যে একটা কনফিগারেশন, এই যে একটা কনফিগারেশন, আর এই যে আরেকটা কনফিগারেশন, দেখো তো এরা কি পরস্পর কি দর্পণ প্রতিবিম্ব হয়েছে কিনা? মানে দর্পণে নেওয়ার পরে তারা নিজেদের নিজেদের প্রতিবিম্ব গঠন করছে কিনা? গঠন কি করছে? জি স্যার। হ্যাঁ, তাহলে তারা একটা আলোক সমাণু হয়েছে। বুঝতে পারছি? তাহলে এরকম দর্পণ প্রতিবিম্ব কাঠামো যখন গঠন করবে, একটা আলোক সক্রিয় যৌগ যখন দর্পণ প্রতিবিম্ব গঠন করবে, তখন সেই ঘটনাকে বলা হবে এনানসিওমার। সেই ঘটনাকে কি বলা হবে? এনানসিওমার। তাহলে এই ঘটনাটাকে তাহলে আমরা কি বলবো বলো তো এখন? এনানসিওমার। তাহলে এরা হচ্ছে এনানসিওমার। এরা হচ্ছে কি? এনানসিওমার। বলো এইখানে কারো সমস্যা আছে কিনা? জি না স্যার। কেন? এনানসিওমার কেন? আচ্ছা দেখো আমি তোমাদের বুঝাই বিষয়টা। ফার্স্ট অফ অল, এটা একটা কাইরাল কার্বন যুক্ত যৌগ কিনা? কাইরাল কার্বন যুক্ত যৌগ, মানে দোনোটাই দেখো কাইরাল কার্বন যুক্ত কি যৌগ, কাইরাল কার্বন যুক্ত যৌগ। আচ্ছা ভালো কথা। 2 নাম্বার কথাতে আসো, এরা কি আলোক সক্রিয় কিনা? আলোক সক্রিয় কিনা? এখন আলোক সক্রিয় বুঝবো কেমনে? ওই যে একটু আগে আমরা বুঝাই আসছি যে এখানে ধরো একটা যৌগ আছে, ধরো ল্যাকটিক অ্যাসিডে আছে, তো এটার ভেতর দিয়ে যদি তুমি আলো ফালাও, তাহলে সে কি করবে? হয় ঘড়ির কাঁটার ডান দিকে ঘোরাবে, না হয় কি ঘড়ির কাঁটার বাম দিকে ঘোরাবে। তার মানে তার কি ডি কাঠামো অথবা কি তার এল কাঠামো থাকবে। দেখো তো এই যৌগ দুইটার কি ডি কাঠামো আর কি এল কাঠামো আছে? আছে তো নাকি? তার মানে যদি ধরো এটার ভিতরে যদি আমি ডি ল্যাকটিক অ্যাসিড নিতাম, ধরো আমি এই যে বক্সটা যে আঁকাইলাম, এই বক্সের ভিতরে আমি ধরো আমি এটার ভিতরে ডি যৌগ নিলাম, ডি যৌগ নিলাম, তাহলে বলো তো সে আলোর তলকে কোন দিকে ঘোরাবে? ধরে নিলাম আমরা ডান দিকে ঘোরাবে। আবার মনে করো আরেকটা তুমি এল যৌগ নিলা, এল যৌগ, তাহলে সে কোন দিকে ঘোরাবে? বাম দিকে ঘোরাবে। তার মানে আমরা বলতে পারি না যে এই যৌগগুলা আলোর সক্রিয়, আলোকে কি করতেছে ডান দিকে অথবা কি বাম দিকে ঘুরাই দিতেছে কিনা বলো? আচ্ছা, তো এরকম দুইটা যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, যে একটা ডি যৌগ আর একটা এল যৌগ, এরকম দুইটা যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, তখন এই ধরনের ঘটনাকে বলা হয় এনানসিওমার। এখন দেখো কি হয় ঘটনাটাতে। দেখো ডি যৌগটা ধরে নিলাম আমরা +5 ডিগ্রি কোণে ঘুরাইতেছে, মানে আলোটাকে সে এই যে 5 ডিগ্রি, মানে এই যে এখান থেকে ধরলাম 5 ডিগ্রি কোণে ঘুরাইতেছে, আর সে ধরো এখান থেকে এই যে -5 ডিগ্রি কোণে ঘুরাইতেছে। তাহলে এটা কি হবে? এল এর বেলায় কি হবে? -5 ডিগ্রি। আমরা একটু আগে বলে আসছিলাম যে ডি হইলে আমরা প্লাস ধরবো, আর এল হইলে আমরা কি ধরবো? মাইনাস ধরবো। তাহলে দেখো তো এইটা হচ্ছে ডান দিকে 5 ডিগ্রি ঘুরায়, আর এই যৌগটা আলোকে -5 ডিগ্রি দিকে ঘুরায়। তাহলে এরা পরস্পর কি হয়ে গেল এখন বলো তো? প্রশমিত হয়ে গেল। ঠিক আছে? তো যদি আমি পরস্পরকে একসাথে নেই, তাহলে তারা প্রশমিত হয়ে যাবে। কিন্তু নরমালি তারা ইন্ডিভিজুয়ালি কি করে? আলোটাকে ডান দিকে আর এই আলোটাকে কি করে? বাম দিকে ঘোরায়। তখন এদেরকে পরস্পরের কি বলা হয়? এনানসিওমার বলা হয়। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। না বুঝলে আবারও বলতে পারো। আচ্ছা, আর নরমালি মনে রাখবা ডি এর তাহলে আসলে এরকম আবর্তন কোণ কত আসলে? এটা হচ্ছে আসলে এটা 5 ডিগ্রি না, আমরা জাস্ট ধরার জন্য ধরছিলাম। তোমাদের বই দেখবা তোমরা, এটা হচ্ছে +2.24 ডিগ্রি। এটা একটু তোমরা
লেখা নিতে পারো যে ডি ল্যাকটিক অ্যাসিড এটা হচ্ছে 2.24 ডিগ্রি কোণে ঘোরাবে, আর এটা হচ্ছে -2.24 ডিগ্রি কোণে ঘোরাবে। ঠিক আছে, তাহলে আবারও বলতেছি একটা হচ্ছে ডি কাঠামো নিলা, আর একটা হচ্ছে এল কাঠামো নিলা। তাদের ভেতর দিয়ে যদি তুমি আলো প্রবেশ করাও, তাহলে কি করবে? সে আলো কেসে ডান দিকে ঘুরায় দিবে, অথবা সে আলো কেসে কি করবে? বাম দিকে ঘুরায় দিবে। তো ডান দিকে যেহেতু ঘুরায় দেয় তাহলে সেটাকে বলবো আমরা ডানাবর্তী, আর বাম দিকে ঘুরায় দিলে সেটাকে বলবো আমরা বামাবর্তী বা এল কাঠামো। ঠিক আছে, তখন এদেরকে যদি আমি দর্পণের ভেতরে রাখি, এই যৌগ দুইটাকে যদি আমরা দর্পণের ভেতরে রাখি, তখন তারা পরস্পরের কি হয়? দর্পণ প্রতিবিম্ব হয়। তাহলে এই যে এরকম ডি কাঠামো এবং এল কাঠামো আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, অবশ্যই কিন্তু আগে কি হইতে হবে? আলোক সক্রিয় যৌগ হইতে হবে। হ্যাঁ, তারপরে কি হইতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে। তো কাইরাল কার্বন না থাকলে তো তারা আলোক সক্রিয় হইতো না। ঠিক আছে, দর্পণ প্রতিবিম্ব তো পরের কথা। তাহলে আগে এই দুইটা নিয়ম তাকে মানতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আলোক সমানতা হইতে গেলে কাইরাল কার্বন থাকতে হবে, আলোক সক্রিয় যৌগ হইতে হবে। তারপরে কি দেখবো আমরা? যে ওইটা ডি কাঠামো আর এল কাঠামো যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সেই ঘটনাকে আমরা বলবো এনানসিওমার। সেই ঘটনাকে আমরা বলবো এনানসিওমার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করলাম? এই ডি আর এল নিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম। আমরা ডি আর এল নিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম, মিশ্রণ। ঠিক আছে, এই মিশ্রণের নাম হবে রেসিমিক মিশ্রণ। এই মিশ্রণের নাম কি হবে? রেসিমিক মিশ্রণ। তাহলে কি বললাম? যে এনানসিওমার যারা এনানসিওমার দেয়, তাদেরকে আমরা যদি একত্রে মিশানোর পরে যে মিশ্রণটা পাবো সেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। কিন্তু মনে রাখবা মিশানোর পদ্ধতিটা কেমন। এটা যদি তুমি 5 মোলার নেও, এটাকেও তোমার কি নিতে হবে? 5 মোলার নিতে হবে। মানে এটার আর এটার ঘনমাত্রা সেম থাকতে হবে। তার মানে কি তোমরা বইতে পড়বা তারা হচ্ছে সমমোলার। ঠিক আছে, তাহলে কি রেসিমিক মিশ্রণটা কি হবে বলো তো? সমমোলার হবে, সেম ঘনমাত্রা বিশিষ্ট দুইটা যৌগ হবে। ঠিক আছে, তাহলে ডি কাঠামোর 5 মোলার নিলাম, এল কাঠামোর 5 মোলার নিলাম। তাদেরকে নিয়ে আমি যদি একটা মিশ্রণ ঘটাই, তখন এই মিশ্রণটার নাম হয় রেসিমিক মিশ্রণ। এখন কথা হচ্ছে কেন রেসিমিক মিশ্রণ বলা হয়? দেখো কেন হয়। আগে তুমি বলো ডি কাঠামোযুক্ত যৌগটা কি করতো? আলোর তলকে ডান দিকে ঘুরাই দিত। আর এল কাঠামোযুক্ত যৌগটা কি করতো? আলোর তলকে বাম দিকে ঘুরাই দিত। ঠিক আছে, আলোর তলকে কি করতো? বাম দিকে ঘুরাই দিত, আর এটা হচ্ছে ধরো ডান দিকে ঘুরাই দিত। হ্যাঁ, এখন কি করবে? যখন এরা দুইজন একসাথে থাকবে তখন কি করবে? ধরো একটা জিনিস চিন্তা করে দেখো, দুইজন যখন একসাথে আছে, দেখো আলাদা আলাদা ভাবে সেই যে ডান দিকে আর কি করতো? বাম দিকে করাইতো। কিন্তু যখন একসাথে থাকবে তখন দুইজনের মারামারি করবে। ও বলবে না ও ডান দিকে ঘুরেছে, ও তখন কি করবে? না ওইটার এসে বাম দিকে ঘোরাবে। আসলে তখন কোনো কিছুই ঘুরবে না, তখন একদম সোজা ভাবেই আলোটা আসছিল, সোজা ভাবে আলোটা বের হয়ে যাবে। বুঝাইতে পারছি? এনানসিওমারে কি হয়? এনানসিওমারে আলাদা আলাদা করে আলোর তলকে বাম দিকে বা ডান দিকে ঘুরায় দেয়। কিন্তু তাদের যখন একত্রিত করে যৌগটা বানানো হয়, মানে মিশ্রণ বানানো হয়, তখন আলোটাকে আর ডান দিকে বাম দিকে ঘুরাইতে পারে না। তখন সোজা আসলে সোজাই যেতে হয়। ঠিক আছে, এই ধরনের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। বলো এইখানে সমস্যা আছে নাকি কারো? হ্যালো, বুঝো নাই তোমরা? কেউ কি কথা বলতেছে না কেন? বুঝতে পারছি ভাইয়া। এনানসিওমার রেসিমিক মিশ্রণে প্রবলেম থাকলে বলো, আমাকে বলো। প্রবলেম নাই। ওকে, তোমাদের আর বেশিক্ষণ সময় নাই। তোমাদের 6 মিনিট সময় আছে। তোমরা ক্লাসে কতজন আছো দেখি তো, কে কে আসছো ক্লাসে? আলপি, আশামণি, মিশু, নিশি, স্বাগত, তাসনিম, রাফি কই? রাফি স্বাগত। রাফি কই? নাই স্যার। নাই, ও তো নিয়মিত সব জায়গায় থাকে। তাসনিম তুমি কে? তোমাকে চিনতেছি না। স্যার আমি মহিলা কলেজের স্টুডেন্ট। তুমি কে? তুমি হচ্ছে মহিলা কলেজের স্টুডেন্ট?
আর কি পরিচয় তোমার, এটা বলো। স্যার আমার ফুল নাম তাসনিম রায়হান অনমি। অনমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কোন ব্যাচের স্টুডেন্ট আমার? আমি আপনার স্যার কোনো বেঁচে স্যার পড়ি না স্যার, শুধু এনে স্যার আমি জয়েন আসছি। তাই? তুমি কিভাবে আমার খোঁজ পাইলা, এখানে জয়েন হইলা? স্যার আমাকে একজন জয়েন করায় দিছে স্যার, আশিক মাহমুদের স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, তুমি কি বুঝতে পারছো এগুলো? জি স্যার। প্রবলেম আছে? না তুমি বলো তো, এনানসিওমার কি? মানে এনানসিওমারে কি হয়, যৌগগুলা কি করে এনানসিওমারে? স্যার দুটি যৌগ স্যার, এই যে কার্বন যুক্ত কার্বন যুক্ত হবে স্যার আলোক হুম। সক্রিয়র ক্ষেত্রে স্যার। হুম। কাইরাল যুক্ত স্যার, এই কাইরাল কার্বন যুক্ত যৌগগুলো স্যার আলোক সক্রিয় হবে স্যার, হওয়ার পরে তারা এনানসিওমার দিবে। আর এনানসিওমার স্যার যে একটা মিশ্রণ দেবে, এই মিশ্রণটা হবে স্যার রেসিমিক মিশ্রণ। না আর আমি এই তো, রেসিমিক হ্যাঁ, তুমি এনানসিওমার আর এই জিনিসটা দিবে, যে এনানসিওমার কিভাবে দিবে, মানে কেন তারা এনানসিওমার হইলো, এনানসিওমার কেন হইলো? স্যার এটা হ্যাঁ ওই যে দর্পণের উল্টা প্রতিবিম্ব না, এই জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনানসিওমার স্যার হচ্ছে, একটা দর্পণের স্যার এই যে ডান প্রতিবিম্ব মানে ডান ভর্তি আর বাম ভর্তি যেইটা আছে স্যার, হ্যাঁ যেটা এই যে এনানসিওমার। দর্পণ প্রতিবিম্ব হবে, হ্যাঁ, মানে তাদের হ্যাঁ ডি কাঠামো আর এল কাঠামোটা পরস্পরের কি হবে, দর্পণ প্রতিবিম্ব হবে। হ্যাঁ, তার আগে তাকে দুইটা নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম? যে এই স্যার কাইরাল যৌগটা কার্বন কাইরাল যুক্ত কার্বন, যৌগ। হ্যাঁ, আলোক হ্যাঁ সক্রিয় আরেকটা হইতে হচ্ছে হবে। আলোক সক্রিয়। হ্যাঁ, তারপর তারা যদি পরস্পরের কি হয় দর্পণ, এখন একটা তোমাদের মাথায় আসতে পারে যে কাইরাল কার্বন যুক্ত যৌগ সবাইকে আলোক সক্রিয় হবে না। যেমন এই যে আজকে যে দুইটা পড়ালাম, তারা দুইটার ক্ষেত্রে আমরা দেখো পরের যে যৌগটা দেখতেছো, এই যে রেসিমিক মিশ্রণ, তারা দেখো তো, তারা আলোক সক্রিয় যৌগ ঠিক আছে, কিন্তু তারা কি আলোটাকে কি বাঁকাইতে পারতেছে? বাঁকাইতে কিন্তু পারতেছে না। ঠিক আছে, তখন এই আচ্ছা ধরনের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। আর এনানসিওমার হচ্ছে কাইরাল কার্বন যুক্ত আলোক সক্রিয় যৌগ, পরস্পরের কি হবে, দর্পণ প্রতিবিম্ব হবে। এখন দর্পণ প্রতিবিম্বর আগে সে যদি ডি কাঠামো হয়, দর্পণের পরে সে কি কাঠামো হয়ে যাবে, এল কাঠামো হয়ে যাবে। ঠিক আছে, দর্পণের আগে যদি সে ডি কাঠামো থাকে, দর্পণ দেওয়ার পরে মানে দর্পণে ফালানোর পরে তাকে কি কাঠামো পাওয়া যাবে, এল কাঠামো পাওয়া যাবে। আচ্ছা, এখন তোমাদের একটু মেসোযৌগ সম্বন্ধে পড়াই, দেখি 2 মিনিটে পড়ানো যায় কিনা। হ্যাঁ, মেসোযৌগ তোমরা সবাই না আজকে বই পড়বা, হ্যাঁ, তোমাদের 4টা যৌগ সম্বন্ধে পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে এনানসিওমার, আরেকটা হচ্ছে রেসিমিক মিশ্রণ, তারপর হচ্ছে মেসোযৌগ, আরেকটা হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার একটু বলে দেই, তোমরা ডায়াস্টেরিওমারে 2টা করে কাইরাল কার্বন পাবা, মানে একের অধিক কাইরাল কার্বন থাকবে ডায়াস্টেরিওমারে। যেমন এনানসিওমারে কি ছিল, একটা কাইরাল কার্বন ছিল, বা শুধুমাত্র একটা মাত্র কনফিগারেশনের আমরা প্রতিবিম্ব পাই। ঠিক আছে, কিন্তু ডায়াস্টেরিওমারে একটু ভিন্ন টাইপের প্রতিবিম্ব আমরা লক্ষ্য করব, সেটা একটু পরে আসি। মেসোযৌগটা দেখি। মেসোযৌগ, আমাদের বইতে মেসোযৌগ নিয়ে একটা উদাহরণ দেওয়া আছে, এটা তোমরা ভালো মতো পড়লেই হবে। টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তো মেসোযৌগে কি হবে জানো, এইখানে ধরে নিলাম এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে একটা তল, তল তলের অর্ধেক অংশ আলোকে ডান দিকে ঘোরাবে, আর অর্ধেক অংশ আলোকে বাম দিকে ঘোরাবে। ঠিক আছে, অর্ধেক অংশ আলোকে কি করবে, ডান দিকে ঘোরাবে। সরি, এটা তো দোনোটাই একদিকেই হয়ে গেল। অর্ধেক অংশ আলোকে কোন দিকে ঘোরাবে, ডান দিকে ঘোরাবে, আর অর্ধেক অংশ আলোকে বাম দিকে। সাপোজ মনে করো এটা হচ্ছে তোমার নিচের অংশটুকু, এই নিচের অংশটুকু ধরো আলোকে ডান দিকে ঘোরাচ্ছে, আর উপরের অংশটুকু আলোকে কোন দিকে ঘোরাচ্ছে, ধরো বাম দিকে ঘোরাচ্ছে। এরকম একসাথে তাদেরকে বলা হবে মেসো, তাদেরকে বলা হবে কি, মেসো, মেসোযৌগ। তাহলে আবারও বলতেছি, একটা কাইরাল কার্বন যুক্ত যৌগে, মানে তারা কাইরাল কার্বন থাকবে, ঠিক আছে, কাইরাল কার্বন যুক্ত যৌগে তাদের যে মাঝখানের যে তলটা, এটাকে বলা হবে প্রতি সমতল, এটাকে বলা হবে কি, প্রতি সমতল। আমরা আলাদা করব যে তল দ্বারা আর কি দুইটাকে। এই প্রতি সমতলের ওপরের অংশ যদি ঘড়ির কাঁটার বাম দিকে ঘোরায়, নিচের অংশটা ঘড়ির কাঁটার কোন দিকে ঘোরাবে, ডান দিকে ঘোরাবে। এরকম যৌগকে একত্রে বলা হবে মেসোযৌগ। ঠিক আছে, তো দেখো আমরা ল্যাকটিক অ্যাসিডটাকে যদি একটু চিন্তা করি,